ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড, আর এই মুহূর্তে দীপেন রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখছি আমরা পঞ্চায়েত নির্বাচনের গণনার সব খবরে। আমরা গোটা রাজ্যের সাথে আমরা দেখেছি যে পশ্চিম ত্রিপুরা জেলায়ও কিন্তু বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের যে নির্বাচন হয়েছে, সেখানে প্রতিদ্বন্দ্বিতা যেখানে হয়েছে সেখানে গণনা শুরু হয়েছে সকাল আজ 8টা থেকে। এই মুহূর্তে ওল্ড আগরতলা কয়েলপুরে রয়েছে আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি, চিত্র সাংবাদিক মিল্টন ধরও সেখানে রয়েছে। এবং ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আজ গণনা পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ওল্ড আগরতলা ব্লকের 10, 12 এবং 10, 11 এবং 12 এই আসনগুলোর গণনা শুরু হয় সকাল 8:30টায়। কেন কিছুক্ষণ পরে শুরু হয় এবং সেখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে বা বাকি কি খবর, সেই আপডেটের জন্য আমরা চলে যাব সুপ্রীতি মুখার্জির কাছে। সুপ্রীতি, শুনতে পাচ্ছ তুমি আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। সুপ্রীতি, যতটুকু আমরা খবর পেয়েছি যে আজ সকাল 8:30 নাগাদ শুরু হয় গণনা ওল্ড আগরতলা, যেখানে গোটা রাজ্যে 8টা থেকে শুরু হয়েছে। সেখানে কেন আধ ঘন্টা পরে শুরু হলো, কোনো ধরনের সমস্যা হয়েছিল কিনা, আর এই মুহূর্তে গণনার প্রক্রিয়া কেমন চলছে সেখানে? দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একেবারে পূর্ব আগরতলায়, যেখানে গণনা চলছে। দুঃখিত, যেখানে গণনা চলছে। সকাল থেকে শুরু হয়ে গেছে গণনার কাজ। সকাল 8টা থেকে এই কাজ শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের পূর্ব আগরতলার যে ব্লক রয়েছে তার মধ্যে 10, 11 এবং 12 এই 3টে আসনের গণনা শুরু হয়ে গেছে। সকাল 8:30 থেকে যদিও এই গণনা শুরু হয়, কিছুটা দেরিতে হলেও এই গণনার কাজ শুরু হয়ে গেছে এবং চলছে এখনো পর্যন্ত। দেখো, 11:30টা বাজে, কিন্তু ফলাফল কিন্তু এখনো বেরিয়ে আসেনি। তাই এক একটা রাউন্ড শেষ হচ্ছে, এক একটা রাউন্ডের গণনা চলছে এবং এক একটা রাউন্ড পরে আমরা যেটা জানতে পারছি তাতে বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে। তবে এখনো পর্যন্ত বাম এবং কংগ্রেস অনেক জায়গাতেই পিছিয়ে, সেই খবরও কিন্তু উঠে আসছে। তবে সব জায়গাতেই যে একেবারে পিছিয়ে রয়েছে তাও কিন্তু নয়। তবে আপাতত যদি ট্রেন্ড দেখি বা যদি প্রবণতা দেখি, তাহলে কিন্তু বিজেপি কিছুটা হলে এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত, যে কথা বলছে গণনা টেবিল। তবে দেখো, তিস্তার নির্বাচনের আজকের এই গণনাকে কেন্দ্র করে সকাল থেকে নিরাপত্তা রয়েছে এখনো পর্যন্ত আঁটসাঁট নিরাপত্তা। কোনো অশান্তির খবর এখনো অব্দি আমরা পাইনি। সুষ্ঠুতে শান্তিপূর্ণভাবেই গণনা চলছে এবং সাধারণ যে জনজীবন রয়েছে তাও একেবারে স্বাভাবিকভাবেই চলছে। তাই কোথাও কোনো ছবি কিন্তু এখনো পর্যন্ত ধরা পড়েনি বিক্ষিপ্ত কোনো ঘটনার। অন্যদিকে কমিশনও একেবারে সুষ্ঠুভাবে নজর রাখছে। তারই সাথে এই মুহূর্তে তোমাকে একটা খবর জানিয়ে রাখবো যে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের 5 নম্বর আসন এবং এই 5 নম্বর আসনের বিজেপি যিনি প্রার্থী ছিলেন মিষ্টু সরকার, তিনি কিন্তু ইতিমধ্যেই জয়ী হয়েছেন, যে খবর এখনো অব্দি উঠে আসছে। তবে আরো একটি বিষয় পরিষ্কার দীপেন্দা, দেখো, আমরা যে সকাল থেকে যে ওয়েবসাইটের কথা বারবার বলছিলাম, যে ওয়েবসাইটে এবারে দিয়ে দেওয়া হবে সমস্ত কিছু, রেজাল্টের আপডেট দিয়ে দেওয়া হবে acresult.tripura.gov.in এবং সেটা সম্পূর্ণ এনআইসি সহযোগিতায় করা হচ্ছে, যেটা বারবার কমিশন জানিয়ে এসেছে। বারবার তারা বললেও এখনো পর্যন্ত কিন্তু সেই ওয়েবসাইটে কোনো কিছু আপডেট আমরা এখন অব্দি দেখতে পাচ্ছি না। অর্থাৎ গণনা চলছে, বেশ কিছু ক্ষেত্রে আমরা জেলা থেকেও যে খবর পাচ্ছি বিজেপি প্রার্থীরা এগিয়ে বা বিজেপি প্রার্থীরা জিতে গেছেন কোনো কোনো জায়গাতে, এখনই পর্যন্ত কোনো কোনো জায়গাতে অনেকটাই এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থীরা। কিন্তু সেই জায়গাতে যে কমিশনের যে এখনো পর্যন্ত যে ওয়েবসাইট, সেখানে কিন্তু কোনো আপডেট পাচ্ছি না। তবে অন্যদিকে বেশ কিছু ক্ষেত্রে সিপিএম এরও ফলাফল যেটা রয়েছে সেটা ভালোই রয়েছে বেশ কিছু ক্ষেত্রে, তবে সেটা খুবই কম। অধিকাংশ ক্ষেত্রেই যদি বলি, অধিকাংশ ক্ষেত্রেই বিজেপির কিন্তু জয় জয়কার। ইতিমধ্যেই মোহনপুরের কথা যদি বলি, সেখানে ইতিমধ্যেই মন্ত্রী রতনলাল নাথ তিনি বসে রয়েছেন তার নিজস্ব এলাকাতে এবং সেখানে তিনিও গণনা শুনছেন, অবজার্ভ করছেন কি হচ্ছে, ট্রেন্ড কি বলছে সেটা দেখছেন এবং তারপরে কিন্তু বিজেপি কর্মীদের এখন থেকে একটা উচ্ছ্বাস উন্মাদনা কিন্তু শুরু হয়ে গেছে। পুরাতন আগরতলায় আমি এই মুহূর্তে রয়েছি এবং এখানেও কিন্তু সেই একই ছবি দেখছি। বিশেষ করে বিজেপির যারা কর্মীরা রয়েছে তাদের মধ্যে কিন্তু কোথাও গিয়ে একটা বাড়তি উন্মাদনা পরিলক্ষিত হচ্ছে। অর্থাৎ এখনো পর্যন্ত 35টা ব্লক এবং এই 35টা ব্লকের গণনা চলছে। গণনার এখনো পর্যন্ত কি হলো, আক্ষরিক রেজাল্ট কি বেরোলো, তা কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। সুপ্রীতি, যেটা জানার চেষ্টা করবো, যে জায়গায় তুমি রয়েছো, যে কাউন্টিং হলে তুমি রয়েছো বা কাউন্টিং হলের পাশে আশেপাশে তুমি রয়েছো ওল্ড আগরতলায়, পুরাতন আগরতলায়, সেখানে বিরোধী দলের কর্মী সমর্থক কিংবা কাউন্টিং এজেন্টদের দেখা যাচ্ছে কিনা হলের ভেতরে? দেখো, আমরা যেদিন
সব থেকে তাৎপর্যপূর্ণ, যেদিন আমরা ভোটের দিনও এই পুরাতন আগরতলাতে এসেছিলাম, এবং আজকে তোমার রেজাল্টের দিনও আমরা এই এরিয়ায় এসেছি, দুটো দিনই কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবে বিরোধীদের খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না। ভোটের দিনও আমরা দেখিনি কোনো পোলিং এজেন্টকে সেই জায়গাতে থাকতে বা বাড়াতে। আজকে ফলাফলের দিনও কিন্তু কোনো বিরোধী বা কোনো এজেন্টকে কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। তবে আরো বেশ কিছুটা সময় আমাদের অপেক্ষা করতে হবে, আদৌ কাউকে দেখা যায় কিনা আমরা দেখবো, সেটা নজরে রাখবো। তবে একটা কথা যেটা রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, যে যেই জায়গাতে যাদের তোমার কিছুটা হলেও ভোটার রয়েছে বা জামানত রয়েছে, সেই জায়গাতেই তাদের উপস্থিতি একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে। বাদবাকি জায়গাতে এক প্রকার বলা যায় যে বিরোধী শূন্য, যেখানে পুরাতন আগরতলাতেও মোটামুটি বলা যায় যে সেই ছবি এখনো পর্যন্ত ধরা পড়ছে, যে বিরোধীদের খুব একটা উপস্থিতি কিন্তু নজরে আসছে না। তবে জেলা মহকুমাতে যেখানে ধরো তোমার হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা বা লড়াই রয়েছে, সেই জায়গাতে যেরকম সব প্রতিনিধি সব দলকে যেরকম লক্ষ্য করা গেছে, বাদবাকি জায়গাতে কিন্তু সেভাবে সব দলকে লক্ষ্য করা যাচ্ছে না সমানভাবে। বিরোধীদের লোক থাকলেও সেটা হাতে গোড়া দু একটাই রয়েছে, কিন্তু সেটাও খুব সংখ্যায় কম। বাদবাকি ক্ষেত্রে বলা যায় যে শাসক দলের কর্মীদেরই লক্ষ্য এবং ভিড় অধিক পরিমাণে রয়েছে এখনো পর্যন্ত। তবে সময় যত পেরোবে আমরা আরো বিষয়ের আপডেট দিতে থাকবো তোমাকে। একদম অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি আমাদের আপডেট দেওয়ার জন্য। এই মুহূর্তের জন্য আমরা আবার আসবো তোমার কাছে। দর্শক বন্ধুরা, সুপ্রীতি মুখার্জি আমাদের প্রতিনিধি ওল্ড আগরতলা থেকে, খয়েরপুর থেকে আপনাদের আপডেট দিল, এবং শুধু ওল্ড আগরতলা নয়, আশপাশের পশ্চিম ত্রিপুরা জেলার কি পরিস্থিতি সুপ্রীতি সার্বিক তুলে ধরলো। আমরা আমাদের আজকে যিনি গেস্ট এই মুহূর্তে আমাদের স্টুডিওতে অতিথি রয়েছেন, প্রদীপ্ত রায়। আমরা কথা বলছিলাম রাজ্যের নির্বাচনে, যখন যে কোনো নির্বাচন, সেটা লোকসভা হোক, বিধানসভা হোক, কি এমনকি পঞ্চায়েত নির্বাচন হোক, এই যে একে অপরের বিরুদ্ধে শাসক এবং বিরোধীরা যখন অভিযোগ করে, অভিযোগ পাল্টা অভিযোগে রাজনীতি হচ্ছে, সেটা বরাবর তাই হয়। কিন্তু যে একটা পরিবেশ এই মুহূর্তে সৃষ্টি হচ্ছে, যে শাসক দল বারবার দাবি করছে যে কর্মী সমর্থক নেই, বিরোধীরা শূন্য হয়ে যাচ্ছে, বিরোধীর ঘর শূন্য হচ্ছে দিন দিন। আর উল্টো দিকে বিরোধীরা বারবার অভিযোগ করছে যে তাদের বাধা দান করা হচ্ছে, তাদের কর্মী সমর্থকদের আক্রমণ করা হচ্ছে, এবং একটা টেরার সৃষ্টি করা হয়েছে, ভয়ভীতি সৃষ্টি করা হয়েছে। তার জন্যে কিন্তু রাজনীতি করতে পারছে না, গণতন্ত্র বিলুপ্ত হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে, এমন ভাবে রাজনীতি কতদিন চলবে? তাহলে একে অপরের মানুষ কোনটা বিশ্বাস করবে, এবং সঠিক কি হচ্ছেটা কি? বেসিক্যালি আমরা যতটুকু ঘোরাফেরা করি সেই সূত্রে বলতে পারি, দুপক্ষের বক্তব্য অর্ধসত্য। শাসক দল যেমন বলছে যে বিপক্ষের শক্তি নেই, ওরা প্রার্থী দিতে পারছে না, এটার মধ্যে একটা অর্ধসত্য আছে। আবার বিরোধী পক্ষ যেমন বলছে যে টেরারের জন্য আমরা কিছু করতে পারছি না, সেখানে অর্ধসত্য আছে। তো এখন সামগ্রিক বিষয়টা হচ্ছে কি, যারা রাজ্যে ক্ষমতায় থাকে, বিধানসভা নির্বাচনে জিতে যারা সরকার প্রতিষ্ঠা করে, সরকারে আসীন হয়, তাদের ফেভারে সাধারণত এই ধরনের পৌর নির্বাচন বা পঞ্চায়েত নির্বাচনগুলো থাকে। কারণ হচ্ছে যে, প্রথম কথা হচ্ছে মানুষ ক্ষমতার সঙ্গে থাকতে চায়। কারণ ক্ষমতার সঙ্গে থাকলে, বিশেষত গ্রামাঞ্চলের মানুষদের ক্ষেত্রে আমরা দেখেছি, বা শহরের যারা প্রান্তিক মানুষ আছে, বিভিন্ন স্লাম এরিয়াতে যারা থাকেন, বা জীবন যুদ্ধে সব সময় যারা ব্যস্ত, এই সমস্ত মানুষ যারা আছেন, তারা সাধারণত সরকারি দলের সঙ্গে থাকতে চায়। সরকারি দলের প্রতি তাদের কোনো আনুগত্য আছে বা সমর্থন আছে, এটার চেয়ে বড় ব্যাপার হচ্ছে সরকারি দলের সঙ্গে থাকলে নানা রকম সুবিধাগুলো পাওয়া যায়। পঞ্চায়েতের মতো ইলেকশনে দেখা যায় গ্রাম পঞ্চায়েতগুলির মধ্যে কারা কাদের পক্ষে ভোট দিচ্ছে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যায় ভোটের ফলাফলে। ফলে কেউ সেই বিপদের মধ্যে পড়তে চায় না যে চিহ্নিত হতে চায় না। চিহ্নিত যদি হয়ে যায় ওরা বিরোধী পক্ষকে ভোট দিয়েছে, সেক্ষেত্রে তাদের ভয় থাকে যে ভবিষ্যতে বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে তো সমস্যা হতেই পারে, এমনকি আক্রান্ত হতে পারে। তো সেক্ষেত্রে এই ঝামেলায় কেউ যেতে চায় না। ঝামেলায় তখনই মানুষ যেতে চায় যখন বোঝে যে বিরোধী পক্ষ যথেষ্ট শক্তিশালী, যে আমাকে প্রোটেকশন দিতে পারবে। তারা যখন বোঝে যে বিরোধী পক্ষ প্রোটেকশন দেওয়ার মতো ক্ষমতায় নেই, তখন কিন্তু তারা বিরোধী পক্ষের দিকে যায় না, সবসময় শাসকের দিকেই থাকে। ঠিক সেই কারণেই এটাও সত্যি যে গ্রামাঞ্চলে, আজকে গ্রাম পঞ্চায়েত ভোট হচ্ছে বলে বলছি, গ্রামাঞ্চলে কিন্তু অনেক মানুষই আছে, বিভিন্ন যে সরকারি সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলি পাওয়ার জন্য সাধারণত শাসককে সন্তুষ্ট করার দিকেই যায়। সেক্ষেত্রে তাদের পরবর্তী সমর্থন কাদের দিকে যাবে সেটা পরবর্তী সময় বিবেচনা করা যাবে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে তাদের একটা বড় অংশের সমর্থন শাসক দলের সঙ্গে আছে। এটা হচ্ছে সবটাই স্বার্থগত জায়গা থেকে, আনুগত্যের জায়গা থেকে নয়। একদম। আমরা আসবো আপনার কাছে, আবারও আসবো, কিন্তু এই মুহূর্তে আমরা একটু চোখ রাখবো ধলাই জেলার দিকে।
ধলাই জেলায় আমাদের প্রতিনিধি আমবাসায় রয়েছেন, মনোজ রয়েছেন, এবং মনোজ থেকে আমরা জানার চেষ্টা করব ধলাই জেলার পরিস্থিতি কেমন, সেখানে গণনা প্রক্রিয়া শুরু হয়েছে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের গণনা শুরু হয়েছে সকাল 8টা থেকে, এবং আমবাসা ব্লকের অধীনে যে সকল পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি নির্বাচন হয়েছে সেখানেই গণনা প্রক্রিয়া শুরু হয়েছে। বিস্তারিত জানাবে আমাদের প্রতিনিধি মনোজ রয়েছে আমাদের সঙ্গে। মনোজ, শুনতে পাচ্ছ তুমি আমাকে? হ্যাঁ দিবেন দা, বলুন। মনোজ, ঠিক কটায় গণনা শুরু হয়েছে আমবাসা ব্লকের অধীনে যেসব পঞ্চায়েত সমিতিগুলো রয়েছে, এবং পাশাপাশি গণনার প্রক্রিয়া কেমন চলছে সেখানে? দীপেন দা, দেখো, রাজ্যের সাথে আমবাসা তো ঠিক 8টা থেকেই গণনা শুরু হয়েছে। আমবাসা চান্দ্রাপাড়া স্কুল, যেটা আমবাসা মহকুমার সদরে রয়েছেন, সেখানে গণনা শুরু হয়েছে সকাল 8টা থেকেই, এবং প্রশাসনিক স্তর থেকে বিভিন্ন ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সকাল সকাল বিভিন্ন দলের পোলিং এজেন্ট যারা রয়েছেন, যারা কাউন্টিং হলে আসছেন এজেন্ট হিসেবে, তারা আসছেন। কোন ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা নেই, সুষ্ঠুভাবে আসছেন, যেটা আমাদের জেলা শাসক যিনি রয়েছেন সাদু ওয়াহিদে, উনিও জানিয়েছেন কোনো ধরনের অসুবিধা হয়নি। সবাই নির্দিষ্ট সময়ের মধ্যে কাউন্টিং হলে আসলেন, এবং গণনাও সঠিক সময়ে শুরু হয়েছে। এখন পর্যন্ত গণনা চলছে, তবে বিক্ষিপ্ত কোনো ধরনের কোনো ঘটনা এখনো পর্যন্ত নেই। প্রশাসন তরফে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে গণনা কেন্দ্রে এবং গণনা কেন্দ্রের বাইরে বিভিন্ন জায়গায়, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের স্থান দেওয়া হয়েছে, সেইগুলিও সঠিকভাবে চলছে। কিছুক্ষণ পর পর পুলিশের আধিকারিকরা, উচ্চপদস্থ আধিকারিকরা ওনারা আসছেন, দেখা যাচ্ছেন সবগুলো। আমরা জানতে চাইবো, বিভিন্ন রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টরা হলের ভেতর রয়েছেন কিনা, কাউন্টিং হলের ভেতরে এজেন্টরা, বিভিন্ন রাজনৈতিক দলের এজেন্টরা রয়েছে কিনা? আমবাসাতে যে চিত্র এখন পর্যন্ত আমরা লক্ষ্য করেছি, সেখানে প্রত্যেকটি রাজনৈতিক দলের এজেন্টরা রয়েছেন কাউন্টিং হলে। তাদের কোনো আসতে অসুবিধা হয়নি, তারা সঠিক সময় আসছেন, এবং তারা সেখানে প্রত্যেকটা টেবিলে থেকে সুন্দরভাবে তার গণনা কার্য হচ্ছে সেটা তারা লক্ষ্য করছেন। এবং আমরাও দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি রাজনৈতিক দল, যেখানে বিজেপি, সিপিআইএম, কংগ্রেস, মোর্চা বা অন্যান্য যারা রয়েছেন, সবাই এখানে উপস্থিত আছেন কাউন্টিং হলে, তাদের প্রতিনিধিরাও আছেন, কোনো অসুবিধা হচ্ছে না। কিরণদা, মনোজ, যে জিনিসটা আরো একটা লক্ষণীয় বিষয়, যে বিভিন্ন জায়গা থেকে আমরা অভিযোগ পাচ্ছি যে কাউন্টিং হলের আশপাশে, সেখানে যারা সংবাদ সংগ্রহ করতে যাচ্ছেন, সংবাদ প্রতিনিধিরা এবং সাংবাদিক বন্ধুরা, তাদের জন্য সঠিক বা সুষ্ঠু ব্যবস্থা করা হয়নি, এবং সংবাদ সংগ্রহ করতে সমস্যার সৃষ্টি হচ্ছে। এবং আমবাসার চিত্রটা কেমন? এই ধরনের পরিস্থিতি এখন আমবাসা লক্ষ্য করা যায়নি, কারণ আমাদের জন্য যথেষ্ট ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেক সাংবাদিকরা জন্য একটা নির্দিষ্ট রুম করেছে, মিডিয়া সেন্টার করা হয়েছে, সেখানে কাউন্টিং হলের পাশেই। সেখানে আমরা আছি, সেখান থেকে আমরা কিছুক্ষণ পর পর আমরা কাউন্টিং হলে যাচ্ছি, নিয়ে ফুটেজ নিয়ে আসছি, বা কোনো ইনফরমেশন প্রয়োজন হলে সেটাও নিয়ে আসছি, ওনারা জানাচ্ছেন। সেই জায়গাতে আমবাসাতে এরকম চিত্র এখনো লক্ষ্য করেনি। কোনো সাংবাদিকদের কোনো কিছু তাদের নিউজ কভার করতে গিয়ে তাদেরকে কোনো বাধা বিপত্তি এখনো দেওয়া হয়নি। সুষ্ঠুভাবেই আমাদের এখানে আমাদের কাজ করার জন্য প্রশাসন সঠিকভাবে ব্যবস্থা নিয়েছেন, এবং আমরা তাদের উপর খুশি আছি আমবাসাতে। মনোজ, গণনার প্রক্রিয়া গতি কেমন? কারণ কত রাউন্ড গণনা হয়েছে এখন অবধি কোনো ফলাফল যেহেতু পাওয়া যায়নি, কেমন গতিতে গণনা হচ্ছে? গণনার গতি ভালোই চলছে। আমাদেরকে লাস্ট আপডেট যখন দিয়েছেন আমাদের জেলা শাসক, উনি বলেছেন আগামী 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে টোটালি গণনা শেষ হয়ে যাবে এবং সম্পূর্ণ ফলাফল একসাথে দেওয়া হবে। তাই ফলাফলটা এখনো দেওয়া হচ্ছে না। বিভিন্ন পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ যেগুলি হয়েছে সেগুলি রেজাল্ট এখন আমাদের সামনে আসেনি, তবে গণনা প্রায় শেষের পথে বলা যেতে পারে। তবে এতটুকু দেখা গেছে যে গণনা গতি ভালো আছে, এবং আগামী 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে সম্পূর্ণ রেজাল্ট আমরা পেয়ে যাব হাতে। অসংখ্য ধন্যবাদ মনোজ আপডেট দেওয়ার জন্য। আমরা পরবর্তী সময়ে আবারও তোমার কাছে ফিরে আসবো। দর্শক বন্ধুরা, আমাদের প্রতিনিধি আমবাসা থেকে মনোজ চক্রবর্তী আপডেট দিচ্ছিলেন। আর আমবাসা এবং ধলাই জেলার নিরাপত্তা ব্যবস্থা এবং গণনা প্রক্রিয়া কেমন চলছে, বিস্তারিতভাবে কি বলছেন ধলাই জেলা শাসক, চলুন আমরা শুনে নিই একবার। ধলাই জেলা থেকে ধলাই জেলা শাসক কি বলেছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে, আমরা একবার তা শুনবো। अभी तक सलेमा, दुर्गा चौमनी और अब्बासा में काउंटिंग जारी है। द काउंटिंग एकदम पीसफुली चल रहा हूँ।
तो बैलेट बॉक्सेस में तो कम्प्लीटली अगर अगर अराउंड 1 आवर के अंदर 1 घंटे के अंदर ये पूरा कंप्लीट हो जाएगा। तो हम होप कर रहा हूँ कि 1 घंटे के अंदर हमारा रिजल्ट भी डिक्लेयर होगा। सर बाहर और अंदर सिक्योरिटी कैसे? सिक्योरिटी बहुत अच्छी सिक्योरिटी सभी दोनों जगह पे है और सभी जगह पे भी काउंटिंग एजेंट्स प्रेजेंस है और अम्बासा में मैंने पर्सनली विजिट किया, काउंटिंग एजेंट्स आते हैं और उसमें कोई इशू नहीं है। अभी एकदम स्मूथली चल रहा है। कोई इशू अभी तक आया कोई पॉलिटिकल पार्टी से? अभी तक कोई कंप्लेंट नहीं आया। सुबह एक कंप्लेंट आया था कि काउंटिंग एजेंट कांग्रेस का, तो वो तो हमने रिजोल्व किए थे, तो थोड़ा सा मिसअंडरस्टैंडिंग था, इसके अलावा कोई। আপনারা শুনলেন ধলাই জেলা শাসক কি বক্তব্য রাখছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে। আমরা আমাদের আজকে যিনি অতিথি রয়েছেন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি যে প্রকৃতত এই যে কাউন্টিং এজেন্টদের প্রবেশ করা নিয়ে বাধা প্রাণ আমরা যেরকম বিধানসভা নির্বাচনে বা বিশেষ করে লোকসভা নির্বাচনের একদম ভোট গণনার শুরুর দিন থেকেই আমরা বিরোধীদের অভিযোগ শুনেছি। পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে কিন্তু বিরোধীদের তরফ থেকে সেই ধরনের কোনো অভিযোগ কিন্তু এখনো উঠে আসেনি। সেটাকে কিভাবে দেখছেন? তার মানে কি আমরা ধরে নেব যে গণনার প্রক্রিয়া সুষ্ঠুভাবেই হচ্ছে, তারপর যদি কোনো ধরনের অভিযোগ করা হয় সেটাকে কি ভাবা হবে? তো প্রায় ওয়াক ওভার দিয়ে দিয়েছে। তো আসলে সুষ্ঠুভাবে চলছে কি চলছে না সেটা এটা থেকে বোঝা যাবে না, কারণ আগেই বিরোধী পক্ষ ওয়াক ওভার দিয়ে দিয়েছে অনেকটাই। মানে যখন ইলেকশনের আগেই তো 71% আসন পঞ্চায়েতে জিতে গেছে। জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতি তো যে রেজাল্ট বেরোবে তাতে অন্যথা কিছু হবে এরকম কোনো মনে হচ্ছে না কিছু। আর পঞ্চায়েতের বাকি যে আসনগুলো আছে তাতেও কি রেজাল্ট হবে আমরা তো মোটামুটি বলতেই পারি। তো সেক্ষেত্রে কি হচ্ছে, যেখানে রেজাল্ট নিশ্চিত কি হবে সেখানে কাউন্টিং এজেন্ট দেওয়া মানে তো এই কাউন্টিং এজেন্ট তো এরপর তো গ্রামে গিয়ে থাকতে হবে, তো তার তো একটা নিরাপত্তার ব্যাপার আছে। সে কাউন্টিং এজেন্ট কেন সেখানে যাবে নিজেকে চেহারাটা দেখানোর জন্য? এখানে যদি কিছু নাও করা হয় তাকে, তো ভবিষ্যতে যখন সে ঘরে যাবে বাড়িতে যাবে তখন তার নিরাপত্তার ব্যাপারটা আছে। তো এই সমস্ত ব্যাপারে তো এখন এই যে বিরোধী দলগুলি সেই ক্ষমতাই নেই যে তাকে প্রোটেকশন দেবে, তো ফলে যাচ্ছে না, কাউন্টিং এজেন্টরা যাচ্ছে না, যাবে না। আজকে যদি পরিস্থিতি পাল্টে যেত, বললাম তো আজকে যদি সরকারে আসীন থাকতো সিপিএম, বিরোধী পক্ষ থাকতো বিজেপি, তাহলে পরিস্থিতি উল্টো হয়ে যেত। আচ্ছা, তো তখন দেখা গেল যে বিজেপি হয়তো লোক পাচ্ছে না দেওয়ার জন্য। অদূর ভবিষ্যতে সেমন ঘটনা ঘটতেও পারে আবার নাও ঘটতে পারে। বললাম তো যে আসলে ত্রিপুরাতে যে বিষয়টা এখন আছে, রাজনৈতিক প্রেক্ষাপট যেটা আছে এই মুহূর্তে, সেটা নির্ভর করছে কেন্দ্রে কারা ক্ষমতা আছে তার উপরে। প্রাণভরমাটা ওই জায়গায় আছে। আজকে কেন্দ্রে যেহেতু এনডিএ ক্ষমতায় আছে, সে কারণে ত্রিপুরাতেও অ্যাকচুয়ালি বিজেপিকে এত শক্তিশালী দেখাচ্ছে। কারণ 2018 সালের আগে বিজেপির অ্যাকচুয়ালি ক্যাডার বেস সংগঠন বলা হচ্ছে ঠিকই, কিন্তু যে ক্যাডাররা বিজেপি তথা আরএসএস এর যে কর্মীরা বিজেপিতে ছিল তারা কিন্তু সেভাবে এখন ফোরফ্রন্টে নেই। ফোরফ্রন্টে কারা আছে? যারা দলছুট, অর্থাৎ কংগ্রেস থেকে যারা বিজেপিতে এসছে, সিপিএম থেকে যারা বিজেপিতে এসছে, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল বিভিন্ন সময়, মানে বিভিন্ন যে এই যে বিভিন্ন মাস্তানি করা বা দুষ্কৃতিমূলক কাজকর্ম করা, তারাই কিন্তু পরবর্তী সময় জয়েন করেছে বিজেপিতে। যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে সিপিএম আমলে যারা মানে লুটতরাজ করেছে এরকম অভিযোগ যাদেরকে করা হয়েছে, তারা কিন্তু এখন আর সিপিএম এ নেই, তারা কিন্তু জমানা বদলের পরে তারা বিজেপিতে এসেছে। এবং যেহেতু তাদেরকে দিয়েই সমস্ত মানে পেশি শক্তিমূলক কাজগুলো করাতে হয়, তাদেরকে কিন্তু আবার সাদরে গ্রহণ করা হয়েছে। এবং পরবর্তী যখন মানে এরপরে যখন পরিবর্তন হবে তখন তারা হয়তো আবার শিবির পাল্টাবে, কারণ যারা ধান্দাবাজ যারা দুষ্কৃতী এদের কিন্তু নির্দিষ্ট কোনো দল নেই। এরা যখন যারা ক্ষমতা থাকে তাদের সঙ্গে এরা মিশে যায়, কারণ তাদের ধান্দাবাজিটা ঠিক রাখতে লাগবে। তো সেক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে আজকে সিপিএম পার্টিতে কারা আছে, ডেডিকেটেড ফোর্স যারা, তারাই তো আছে। হয়তো তাত্ত্বিকভাবে অতটা সমৃদ্ধ না হলেও দলের প্রতি যাদের আনুগত্য আছে, এরা কিন্তু সে ক্ষমতা এই মুহূর্তে নেই যে এরকম একটা প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করবে। সেক্ষেত্রে তাদের সেই ঝুঁকি নেওয়ার মতো অবস্থা নেই। ঠিক সেরকম ভাবেই দেখা যাবে যে আজকে বিজেপিতে পুরনো সদস্যরা এখন সেভাবে সক্রিয় নয়, কিন্তু নতুন একটা বড় সংস্থা সক্রিয় আছে। এরা এই কারণেই সক্রিয় আছে যে যেভাবেই হোক ক্ষমতা রাখতে হবে। আর পঞ্চায়েতের মাধ্যমে এখন সবচেয়ে বেশি টাকার ডিস্ট্রিবিউশন হয়। কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পের যে ডিস্ট্রিবিউশন আছে সেটা কিন্তু পঞ্চায়েতের মধ্য দিয়ে হয়। ফলে পঞ্চায়েতে ক্ষমতায় থাকা এটার উপর কিন্তু নির্ভর করে কে কতটা আর্থিকভাবে লাভবান হবে। ফলে অর্থনৈতিক ধান্দা যাদের থাকছে তারা কিন্তু যেন তেন প্রকারেণ পঞ্চায়েত সমিতি হোক, জেলা পরিষদ হোক, কিংবা এই যে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলির দখলদারি নেওয়ার জন্য সবসময় ব্যস্ত, সক্রিয়। এবং এটার মধ্যে দিয়েই সবচেয়ে বেশি লুটতরাজ সম্ভব। ফলে এটার জন্যই সবচেয়ে বেশি গায়ে জোয়ারির ব্যাপারটা আসে। আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখবো যে সবচেয়ে বেশি রক্তারক্তি, সবচেয়ে বেশি মারামারি হচ্ছে পঞ্চায়েত ইলেকশন।
বিধানসভা ইলেকশন থেকেও বেশি হয়। একদম। তো এর কারণটা কি? এর কারণটা হচ্ছে ত্রিপুরাতে যেহেতু ওয়াক ওভার দিয়েছে সেজন্য আমরা রক্তারক্তি মারামারিটা সেভাবে দেখতে পাচ্ছি না, তুলনামূলকভাবে কম দেখতে পাচ্ছি, কারণ বিরোধী পক্ষ সেভাবে শক্তিশালী নয় যে লড়াই করবে। ফলে কি হচ্ছে, একতরফাভাবে শাসক শ্রেণী ক্ষমতা দখল করে রেখেছে। এবং এই যে বিপুল পরিমাণ যে কোটি কোটি টাকার লেনদেন যেটা হয় পঞ্চায়েতের মধ্য দিয়ে, তার দখলদারির ব্যাপারটা মানে নিশ্চিত করার জন্য যেভাবেই হোক পঞ্চায়েতের দখল রাখতেই হবে। সেই জায়গা থেকে কি হচ্ছে, একতরফা ইলেকশন করানো হচ্ছে। এবং এই একতরফা ইলেকশন করানোর ক্ষেত্রে কোনো বাধা আসছে না এই কারণেই যে আজকে যারা বাধা দিতে যাবে এরা যদি সংগঠিত না হয়, ইন্ডিভিজুয়াল যদি হয়, তাহলে কিন্তু খুব মুশকিলে পড়ে যাবে। আজকে যে এজেন্ট, সে কাউন্টিং এজেন্ট হোক বা পোলিং এজেন্ট হোক, আজকে যে গণনা কেন্দ্রে যাবে বা ভোট কেন্দ্রে যাবে, দুদিন পরে তার প্রোটেকশনটা কি হবে সেটার কোনো ঠিক নেই। বা আজকে যাকে ঘোষণা করা হলো যে পোলিং এজেন্ট হয়েছে, সেদিন রাতে তার বাড়িতে হামলা হলো, সে একা একা বাড়িতে বসে রইল আর 20 জন এসে তার উপর হামলা করলো, তাকে কিন্তু ইন্ডিভিজুয়াল ছেড়ে দেওয়া হলো। আমরা বিধানসভা ইলেকশনের সময়ও দেখেছি বা বাই ইলেকশনের সময় আমরা দেখেছি এমন বহু অভিযোগ এসেছে, কাউন্টিং এজেন্টকে আগের দিন রাতে মারধর করা হয়েছে, পরদিন সে আর কাউন্টিং এজেন্টে বসেনি বা তিনি বসেননি। কারণ বসবেন কি করে, আগের দিন রাতে ওর কোনো প্রোটেকশন ছিল না, তাকে একা ছেড়ে দেওয়া হয়েছে। সেরকম ভাবেই যে আজকে যদি কোনো একা একা থাকে, যে পার্টির সদস্য হোক সক্রিয় কর্মী হোক, তার পক্ষে সম্ভব নয় যে এজেন্ট হিসেবে নিজেকে দেখানো সেখানে গিয়ে। আজকে যদি কিছু নাও হয়, নির্বিঘ্নে যদি হয়, ভোট কেন্দ্র বা গণনা কেন্দ্রটাই তো তার একমাত্র অবস্থান নয়। কিছুক্ষণ পরেই বিকেল বেলায় বা তার পরদিন সকালে সে তো বাড়িতে যাবে, বাড়িতে যাওয়ার পর সে যদি আক্রান্ত হয়, তাকে প্রোটেকশন কে দেবে? সেদিক থেকেই আমরা দেখতে পাচ্ছি যে আসলে কে দেবে সেটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। সম্ভব নয়, সেজন্য কাউন্টিং এজেন্ট দিতে পারছে না, পোলিং এজেন্ট দিতে পারছে না। এবং সেখানে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, প্রার্থী দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও বহু জায়গায় এখন কাউন্টিং এজেন্ট নেই। এখন প্রশ্ন হচ্ছে যে কাউন্টিং এজেন্ট দিতে না পারা, পোলিং এজেন্ট দিতে না পারা, রাজনীতির এই ধরন কতদিন চলবে আর ত্রিপুরার আছে, এবং অবশ্যই ত্রিপুরার সঙ্গে পশ্চিমবঙ্গ, কারণ আমরা কিন্তু গোটা ভারতবর্ষে এই চিত্র খুব একটা বেশি আজ আর দেখি না। আমরা নির্বাচনের সব খবরে চোখ রাখছি। এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নেব। দর্শক বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই আজ সকাল থেকে পঞ্চায়েত নির্বাচনের গণনার সব খবরের দিকে আমরা চোখ রাখছি। কিছু কিছু আসনে, গ্রাম পঞ্চায়েতের কিছু কিছু আসনে কিন্তু আমরা ফলাফলও পেয়ে গেছি ব্যক্তিগতভাবে। তবে কোন একটি নির্দিষ্ট কারণে যে ওয়েবসাইট দেওয়া হয়েছে সরকারি তরফ থেকে, ইলেকশন কমিশনের তরফ থেকে, সেই ওয়েবসাইটে কিন্তু এখনো কোনো ফলাফল আপলোড করা হয়নি, কোনো ফলাফল ঘোষণা করা হয়নি। যদিও আমরা ব্যক্তিগতভাবে আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গা থেকে বিজয়ী প্রার্থী কারা কারা হয়েছেন তা আমাদের জানিয়েছেন এবং সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আমরা ফিরে আসছি একটি বিরতির পর। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।